প্রতি বছর একটা সময় আসে যখন খেলার খবরে সবচেয়ে বেশি শোনা যায় যে একজন ফুটবলার এক ক্লাব ছেড়ে আর এক ক্লাবে চলে যাচ্ছেন, মিলিয়ন মিলিয়ন ইউরো কেনাবেচা হচ্ছে। কিন্তু এই আধুনিক যুগে এসেও কি একজন ফুটবলারকে, অর্থাৎ একজন মানুষকে সত্যিই কেনাবেচা করা যায়? আসলে না। ফুটবলে কোনো ক্লাব একটি খেলোয়াড়কে কেনে না, কেনা হয় তার চুক্তির অধিকার। যদি কোনো খেলোয়াড়ের একটি ক্লাবের সাথে ধরুন 3 বছরের চুক্তি থাকে, তাহলে অন্য ক্লাবকে সেই চুক্তি ভাঙার ক্ষতিপূরণ দিতে হয়, আর এটাকেই বলা হয় ট্রান্সফার ফি। তবে এই লেনদেন সারা বছর চলে না। ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশন বছরে একটি নির্দিষ্ট সময়ে ট্রান্সফারের অনুমতি দেয়। ইউরোপের বেশিরভাগ লিগে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো হচ্ছে মে থেকে আগস্ট পর্যন্ত। নতুন মৌসুমের দল গঠনের এটাই সবচেয়ে বড় সময়। এরপরে জানুয়ারি মাসিক হলে শীতকালীন ট্রান্সফার উইন্ডো। তবে এই উইন্ডোটা তুলনামূলক ছোট, যেখানে দলগুলো মৌসুমের মাঝপথে নিজেদের ঘাটতি পূরণের চেষ্টা করে। এই ট্রান্সফার মার্কেট আসলে কত বড় তার একটা ধারণা দিই। 2017 সালে ফ্রান্সের ক্লাব পিএসজি নেইমারকে কেনার জন্য 222 মিলিয়ন ইউরো খরচ করে। বাংলাদেশি টাকায় এটি প্রায় 3000 কোটি টাকা। আজও ফুটবলের ইতিহাসে এটা সবচেয়ে বড় ট্রান্সফার। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ ক্লাবগুলো কোথা থেকে পায়? ক্লাবগুলো অর্থ উপার্জন করে স্পন্সরশিপ, জার্সি বিক্রি, স্টেডিয়ামের আয়, টেলিভিশন সম্প্রচার, ধনী মালিকের বিনিয়োগ, আর এই সব কিছু মিলে গড়ে উঠেছে এক বৈশ্বিক ফুটবলের অর্থনীতি। ইউরোপের বড় বড় ক্লাবগুলো খেলোয়াড় কিনে নিয়ে আসে ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, সেনেগাল বা নাইজেরিয়ার মতো দেশগুলো থেকে। অর্থাৎ প্রতিভা জন্মায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আর সেই প্রতিভার কেনাবেচা হয় ইউরোপের বাজারে। ধনী ক্লাবগুলো যেমন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড় কিনে নিয়ে আসে, সেরকম অন্যদিকে দরিদ্র দেশের ক্লাবগুলো শুধুই টিকে থাকার জন্য নিজেদের সবচেয়ে সেরা খেলোয়াড়কেও বিক্রি করে দিতে বাধ্য হয়। এটাই ফুটবলের রাজনৈতিক অর্থনীতি। তাই ট্রান্সফার উইন্ডো মানে শুধুই খেলোয়াড় রদবদল নয়, এটা এমন এক বাজার যেখানে বৈশ্বিক বৈষম্য, ফুটবলীয় দক্ষতা, পুঁজি, ক্ষমতা, এই সবগুলো ফ্যাক্টর একসঙ্গে কাজ করে।